নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক এবং মিম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগ অপহরণ কাণ্ড নিয়ে 100 কোটি টাকা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে তাকে নারায়ণগঞ্জের তোলারাম কলেজের সামনে থেকে অপহরণ করে অপহরণকারীরা। পরিবার, শরীর ও প্রশাসনের তাৎক্ষণিক তৎপরতায় সেই যাত্রায় ভয়ঙ্কর সেই সন্ত্রাসীদের মিশন ব্যর্থ হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে অপহরণকারীরা তাকে নির্মমভাবে রক্তাক্ত করে ফেলে রাখে পটুয়াখালীর পায়রাগঞ্জের একটি মাঠে। এর আগের এবং পরের দৃশ্যপট যেন হার মানায় সিনেমার গল্পকেও। ব্যবসায়ী সোহাগকে অপহরণের আগে সন্ত্রাসী ও অপহরণকারী আলামিন ওরফে জিতু, মোহাম্মদ সাকিব হোসেন, মোহাম্মদ কবির হালদার, মোহাম্মদ সাহাদ ও ইমরান হোসেন মোহন রীতিমতো হাতে হাত রেখে পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করে। চার পাঁচ জন আমরা চার ভাই আছি ভাই। আমরা যা কথা এটা শুধু না করছি কোন জায়গায়, এটা শুধু আমরাই জানবো, আমরা ছাড়া আর অন্য কেউ জানতো না। দফায় দফায় বৈঠক শেষে গত বছরের 1 জুন রাত 11টার দিকে শিল্পপতি মোহাম্মদ সোহাগকে অপহরণ করে তারা। এরপরের বিভীষিকাময় মুহূর্তগুলো জেলার স্বনামধন্য ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ হয়তোবা খুব দ্রুতই ভুলতে চাইবেন। অপহরণকারীরা তাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত করে মুক্তিপণ আদায়ের শেষ চেষ্টা চালিয়ে যায়, যদিও শেষমেশ সেই চেষ্টা সফল হয়নি। পটুয়াখালী থেকে হেলিকপ্টার যোগে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে উদ্ধার করে নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। ওই ঘটনায় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগের স্ত্রী তানিয়া আহমেদ একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ঘটনার সাথে জড়িত মোহাম্মদ সাকিব হোসেন, মোহাম্মদ কবির হালদার, মোহাম্মদ সাহাদ ও ইমরান হোসেন মোহনকে গ্রেফতার করে। আসামিরা আদালতে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দেন। এমনকি ব্যবসায়ী সোহাগের গাড়ি চালক কবির হালদার গ্রেপ্তারের পরে ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেন। পরিকল্পনাটা বিগত 5 বছর ধরে এই পরিকল্পনাটা প্রথম আমারে দেয় হলো ইব্রাহিম আর রতন, সাব্বির এগুনে বৈশা আর কি একটা একসাথে সাব্বির, রতন, ইব্রাহিম আর জিতু, আমি এখন ছিলাম। আমার কাজ হলো খালি ব্রেক, গাড়িটা ব্রেক করে দিব দেওয়ন্তি, ওনারা নিয়ে যাইব। নেওয়ার পরে ব্যাংক ব্যালেন্সের যে টাকা এটি তো ইব্রাহিম, তারপরে হাসান, রতন, সাব্বিরই হ্যান্ডেলিং করে। ওনারা টাকা পয়সা নিবা, একটা সাইড হয়ে যাইব আর স্যারের একটা দেলিয়া বানাই দিব, এরকম একটা প্ল্যান করে। ওনারা বলছিল যার যে 100 কোটি টাকার মতো। 100 কোটি জি। আর আমারে বলছিল স্যার যে আমারে বলছিল যে স্যার একটা বাড়ি করে দিবে আর আমার 10 লাখ টাকা দিবে একটা ব্যবসা করানোর জন্য। ওরা তোমার একটা বাড়ি করে দেবে জিতু, এটা মানে সবাই বলছে। ও তো বুঝছে। নেওয়ার সময় তো এই যে স্যার কইলাম মোহন, জিতু, তারপরে হলো আলামিন, তারপরে বাবু, আর আরেকটার নাম সাকিব ফয়সাল, জি জি, মোহন, জি, এরকম ছিল। এত কিছুর পরেও প্রধান আসামি আলামিন ওরফে জিতু রয়ে যান ধরাছোঁয়ার বাহিরে। অন্যদিকে গ্রেফতার আসামিরাও আদালত হতে এক পর্যায়ে জামিন পান। এখানেই শেষ নয়, দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা ওই অপহরণকাণ্ডের আসামিরাই এখনো রয়েছে বহাল তবিয়তে। বরং আরো দুর্ধর্ষ কায়দায় ভয়ঙ্কর কোনো ঘটনা তারা ঘটাতে চলেছে এমনটি ইতিমধ্যে নিশ্চিত। আর সেই বার্তা ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে খোদ ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ ও তার পরিবারকে। তাদের আবদারের ধরনে এবার এসেছে পরিবর্তন। 164 ধারায় জবানবন্দি দেয়া অপরাধীরা চাইছেন ভুক্তভোগী পরিবারটি যেন মামলাটি তুলে নেয়। নৃশংস ও ভয়ঙ্করতম অপরাধের পরেও জামিনে বের হয়ে মুক্ত বাতাসে ঘুরতে পারা আসামিদের এই আবদার নতুন করে আতঙ্কিত করে তুলেছে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ ও তার পরিবারকে। এমনকি প্রধান আসামি আলামিন ওরফে জিতুর নির্দেশে অন্য আসামিরা তাকে প্রতিনিয়ত প্রাণনাশ, সম্মানহানি ও ব্যবসায়িক ক্ষতি সাধনের হুমকি দিয়েই যাচ্ছে। মামলা প্রত্যাহার না হলে তাদের আরো বিভৎস রূপ দেখতে হবে, এমন হুমকিও এসেছে তাদের পক্ষ থেকে। পুরো বিষয়টি উল্লেখ করে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরিও দায়ের করেছেন ব্যবসায়ী সোহাগ। ইব্রাহিমে আমি, সাব্বিরে অফিসে নিতাগঞ্জে গেছি। এটা হচ্ছে ঘটনা প্রায় 2 সপ্তাহ আগে, প্রায় 2 সপ্তাহ। আমি একটা প্ল্যান আছে, আমার একটা প্ল্যান আছে। আমি কি প্ল্যান? কাকে শপথ করেন, শপথ করার পরে করে প্ল্যান বলছে যে বরিশাল নিয়ে যাবো, এইভাবে বলছে।
এরপরে 3 দিন পরে 3 দিন না 4 দিন পরে বস আপনি এই একটা প্ল্যান করছিল ওরা 3 দিন না 4 দিন পরে ইব্রাহিম আমারে কল দিয়া কত তাড়াতাড়ি নিতাইগঞ্জে যা জিতো করে আটকা ওরা এই ধরনের ই করতেছে রাতে 12টা 12:30 পর্যন্ত বসে ওরা আটকাইছি আমি আপনার গাড়ি গেছে তারপর আমি ছেড়েছি আমার লোকজন যেরকম করবো এটা তো আমার কল্পনার অতীত আমারও করিস ভিডিও মাঝে মধ্যে ঠিক আছে এটা তো কল্পনার অতীত আমি তো আমার লোকজন যে এই জড়িত থাকবো ঘটনার মধ্যে আই ডোন্ট বিলিভ ইট আমার এটা বিশ্বাসই হয় না ঠিক কিনা আমি তো করতে পারি আমি এটা বিশ্বাসই করতে পারি না আমার আমি মৃত্যুর মুখ থেকে ফেরত আইছি আর তুই মৃত্যুর মুখে তুই ফেরত আমি তাকে কতটা আইছিস কিছু কথা শুনলাম কথা বোঝা গেল কিছু ইনভলভ আছে কিছুটা আর কি যতটুকু বুঝলাম ওই কোক আমি ইনভলভ আছি না না কোক আমারে তুই কষ্ট হবে উইকেন্ড লেগা আরো জুতো দেবে রামু? না জুতো দেবে আল্লাহ আল্লাহ রাখছি না আল্লাহ রাখছি। আমার 3বার অ্যাটেন্ড দিছে মারনের লেগা আমার লইয়া ইসে গেছে ওর নাম জানি কি কয় ওই যে আপনি মুন্সিগঞ্জ বিরাইছে ওটা লোকে গেছিলি তুই মুন্সিগঞ্জের জমি দেখতে জায়গা দেখতে না আমি কোন জায়গায় যাই ওই দিন আমার ওই দিন যে ঘটনা শপথ করার পরে যখন ঘটনা হলো তখন তো আমরা শুনেন। পাগলের পরে মনে হয়েছে আমার কাছে এই শুনেন লতিফ সিদ্দিক রতন জি। আপনি এক বিন্দু পরিমাণ টের পাইছেন বছরে কিডন্যাপ করব এটা আগে আপনি জানেন নাই এটাই সবচেয়ে বড় অপরাধ আর কিচ্ছু না। আর কিচ্ছু লাগবে না আর কিছু কিন্তু এত অস্বাভাবিক সব ঘটনার পরে এখন আর কিছুতেই যেন আশ্বস্ত হতে পারছেন না দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রতিনিয়ত ভূমিকা রেখে যাওয়া এই শিল্পপতি। তাই তিনি জানাচ্ছিলেন এভাবে চলতে থাকলে আমার ব্যবসা গুটিয়ে নেওয়ার পথেও হাঁটতে হতে পারে। কিন্তু এত কিছুর পরেও টনক নড়ছে না প্রশাসনের। বোদ্ধা মহলের আশা জেলার পুলিশ সুপার সহ দায়িত্বশীল অন্যান্যরা অপরাধীদের শাস্তি নিশ্চিতে উদ্যোগী হবেন।